পূর্ণতা খুশি হয়, হাসতে হাসতে চলে যায় জমিদার বাড়ির মূল ফটকে। এখনই ধামাকা হবে। থমথমে মুখে বাসায় ফিরেছে জমিদার সাহেব। তার পাশে মধ্যবয়সী এক মহিলা, গায়ে তার মমতা বেগমের বিয়ের গহনা, পরনে মমতা বেগমের বিয়ের বেনারসি। চমৎকার দেখতে মহিলাটি। মমতা বেগমের খুব চেনা এই মুখখানা। পতিতালয়ের দায়িত্বে রয়েছে মহিলাটি। এই মহিলাই পতিতালয়ের মহিলাদের দেখভাল এবং টাকা পয়সা হাতিয়ে নেয়। দীর্ঘ 10 বছর যাবৎ এই কাজে তাকে নিয়োজিত করে রেখেছেন মমতা বেগম। আবারও বৈঠক বসেছে জমিদার বাড়ির সকল সদস্য। এবার ছেলেরা নয়, স্বয়ং জমিদার বিয়ে করে নিয়ে এসেছে। মমতা বেগম কেমন প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারছে না। 50 বছরের সংসার তাদের। সাহেব দ্বিতীয় বিয়ে করেনি। নারীর শরীরের ঝোঁক ছিল। পূর্ণতা একগাল হেসে এগিয়ে যায়, হাততালি দিয়ে বলে ওঠে, দাদা ভাই, আপনার তো জবাব নেই, আপনি তো ফাটিয়ে দিলেন। বাহ বাহ, এক পা কবরে চলে গিয়েছে তাতে কি, যৌবন তো আর শেষ হয়নি। মনের বয়সই বড় বয়স। মনে মনে দাদা ভাইয়ের বয়স সবে 16 বছর, তাই না দাদা ভাই? সাহেব কটমট চোখে তাকায় পূর্ণতার দিকে। নারী সব ছেড়ে দিতে পারে, নারী সব সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীর পাশে অন্য কাউকে নারী কখনোই সহ্য করতে পারে না। গহনা নারীর দুর্বলতা, সন্তান নারীর ছেঁড়া ধন। একটা পর্যায়ে নারী গহনা, সন্তান এসবও ছেড়ে দেয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর সঙ্গ ছাড়তে চায় না। তেজি মহিলা মমতা, জমিদারের বউ। এককালে জমিদার কন্যা ছিলেন তিনি। তার কথার বাইরে কখনোই কেউ যেতে পারে না। তার বাবা এবং স্বামীও কখনো তার কথা অমান্য করেনি। সন্তানদের গড়েছে নিজের বোনের মতো করে। সেই মমতা আজকে স্তব্ধ, মুখে ভাষা নেই তার, চোখে দুটো চিকচিক করছে। স্বামীর থেকে এমনটা সে কখনোই আশা করেনি। মমতার মুখখানা দেখে বড্ড মায়া হয় পূর্ণতার। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। জমিদার সাহেবের চরিত্র খারাপ, তবে তিনি দ্বিতীয় বিয়ে করতে নারাজ। আজকে ছলচাতুরি করে পূর্ণতায় বিয়ে করতে বাধ্য করেছে। এই কাজে পূর্ণতাকে সহায়তা করেছে ইমন এবং ঈশান, দুটো দেবরই দারুণ কাজের। সাহেবের কথা বলার মুখ নেই, তিনি মাথা নিচু করে আছেন। ঠোঁটের কোণে হাসি। পলি বেগমের সদ্য যাকে বিয়ে করেছেন তার বরাবরই লক্ষ্য ছিল জমিদার বাড়ির বউ হওয়ার। মমতা বেগমকে তার মোটেও পছন্দ না। মাসের পর মাস পাপ কাজে লিপ্ত রেখেছেন পলিকে। কাজ করিয়ে টাকা দেয়নি অনেক সময়। আমার কামরা কোন দিকে? ক্লান্ত আমি, একটু জিরোবো। পলি বলে ওঠে। মমতা বেগম পানি ভর্তি চোখে তাকায় পলির দিকে। তাতে দমে না পলি। জমিদারের হাতখানা শক্ত করে ধরে, চলুন। টানতে টানতে নিয়ে যেতে থাকে। জমিদার চোখের আড়াল হতেই হাউমাউ করে কেঁদে ওঠেন মমতা। হাঁটু মুড়ে বসে পড়ে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ছেলের বউরা তাকে শ্রদ্ধা করেন ওপরে ওপরে। ভেতরে ভেতরে সকলেরই একটা চাপা রাগ রয়েছে শাশুড়ির ওপর। শাশুড়ির ব্যথায় তারা ব্যথিত নয়। পূর্ণতা এগিয়ে যায়, হাঁটু মুড়ে বসে, মাথায় হাত বুলিয়ে দেয় মমতা বেগমের। আপনার ছেলেরা যখন বিয়ে করে নতুন নতুন বউ নিয়ে বাড়ি ফেরে, তখন আপনার বৌমারাও ঠিক এতটাও কষ্ট পায়, তাদের হৃদয়ও এভাবে জ্বলে। মমতা বেগমের কান্না থেমে যায়। মাথা হতে পূর্ণতার হাত ছাড়া মেরে ফেলে দেয়। অতপর হনহনিয়ে চলে যায়। পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলে। সুদূরে দাঁড়ানো ইমন এবং ঈশানকে বাহবা দেয় ইশারায়। ইচ্ছায় কখনোই কোনো বাবা তার মেয়ে দিতে রাজি হয় না জমিদার পুত্রদের হাতে। দীর্ঘদিন যাবৎ মমতা বেগমের নির্দেশনায় জমিদার পুত্ররা বিয়ে করার প্রস্তাব নিয়ে বাবাদের কাছে যায়। কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বিয়ে করে নিয়ে আসে এবং সেই সব মেয়েদের বিক্রি করে দেয় বিদেশিদের কাছে। মূলত এই ব্যবসায়ের জোরেই জমিদাররা প্রভাবশালী তকমা লাভ করেছেন। ইলেকশন গতকাল। বিপক্ষের দল গোটা এলাকায় মোটা অঙ্কের টাকা বিলিয়েছে। ভোট কিনেছে সকল সাধারণ গরিব জনগণের কাছ থেকে। খবরটা অভির অজানা নয়, তবুও সে চুপ করে আছে। চুপ থাকার কারণও আছে অবশ্য, তবে সেই কারণটা আপাতত সে কাউকেই বুঝতে দিচ্ছে না।
শক্তপোক্ত অভিরাজ নাজুক প্রকৃতির, একটু চিন্তা করলে সে জ্বর বাঁধিয়ে বসে। আজকেও তার ব্যতিক্রম নয়। রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। শিউলি বেগম দরজায় দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে ছেলেটার একটু সেবা করতে, মাথায় হাত বুলিয়ে দিতে, দুমুঠো খাবার মুখে তুলে দিতে, কিন্তু অফিকে তিনি ভয় পায় কোনো কারণ ছাড়াই। প্রয়োজন ব্যতীত কখনোই তার সাথে কোনো কথা বলে না আজ অবধি। শিউলি বেগম দীর্ঘশ্বাস ফেলে দৌড়ে চলে যায় মিষ্টিকে ডাকতে। মিষ্টিই পারবে ছেলেটার মুখে খাবার দিতে। শিউলি যেতেই অভি চোখ খোলে। লাল লাল চোখের দৃষ্টি মিলেছে মাথার ওপরে থাকা সাদা দেওয়ালে। শুকনো ওষ্ঠদ্বয় নেড়ে বিড়বিড় করে বলে, আমি যাদের ভালোবাসি তাদেরই হারিয়ে ফেলি। আপনাকে হারাতে চাই না মা। আপনাকে বাঁচতে হবে আমার মিষ্টি এবং পূর্ণতার জন্য। মিষ্টি আর পূর্ণতা বই পড়ছিল। সমবয়সী হওয়ার দরুন দুজনেই বইগুলো একই ক্লাসে অধ্যয়নরত তারা, তাই সময় সুযোগ বুঝে দুজনেই বই খাতা খুলে বসে। এই সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পড়ালেখা। সেটাই করছে পূর্ণ। অনেক পড়াশোনা করতে চাই। শিউলি বেগম হতভম্ব হয়ে ঢুকে পড়ে মিষ্টির কামরায়। মাথার ঘোমটা নাড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, অভি ভীষণ জ্বর, তোমরা ওর কাছে যাও। কলিজা কেঁপে ওঠে পূর্ণতার। মানুষটার জ্বর? সারাদিন পূর্ণতার সাথে দেখা সাক্ষাৎ হয়নি পূর্ণতার। বই বন্ধ করে দ্রুত উঠে দাঁড়ায় পূর্ণতা। মাথার ঘোমটা ঠিক করে দৌড়ে যায়। মিষ্টি পেছন পেছন যেতে নিয়ে থেমে যায়। হেসে বলে, ভাবি একটা চুমু দিলেই জ্বর সারিয়ে দিবে। হেসে ওঠে শিউলি, দুই হাতে জড়িয়ে ধরে মিষ্টিকে। ফাজিল। পূর্ণতার চোখের কোণে ছিকছিক করছে পানি। ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছে। অভি অবচেতন হয়ে পড়ে আছে ধবধবে সাদা বিছানায়। চোখ দুটি বন্ধ, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, শরীর উত্তাপ বেড়েই চলেছে। শার্টের বোতামগুলো খোলা হওয়ার ফলে উন্মুক্ত বুকের লোভনীয় পশমগুলো বেরিয়ে আছে। শ্যামলা মুখখানা লালচে রং ধারণ করেছে। ওষ্ঠদ্বয় শুকিয়ে চামড়া উঠে যাচ্ছে। এমন বিধ্বস্ত অভিকে পূর্ণতা আগে কখনো দেখেনি। ছোট নরম হাতখানা গলিয়ে দেয় অভির চুলে। আস্তে আস্তে মাথা টিপে দিতে থাকে। অন্য হাত দিয়ে কাঁথা টেনে বুক ঢেকে দেয়। অতঃপর মাথা নিচু করে চুমু এঁকে দেয় ললাটে। সাথে সাথে চোখ খোলে অভি। টকটকে লাল চোখের সাদা অংশ। পূর্ণতা ভয় পায় খানিকটা। চোখে কিছু হয়েছে নাকি? তোমার ছোঁয়ায় বিষ মেশানো আছে, আমাকে ছুঁয়ে দিও না। বলেই পূর্ণতার হাত সরিয়ে দেয় মাথা থেকে। পূর্ণতা অবাক হয়ে তাকিয়ে থাকে অভির দিকে। চোখে মুখে তার আতঙ্ক। কি বলছে এসব? ভালোই তো ছিলাম আমি, পিছু টান ছিল না। কেন মায়ায় জড়ালে আমায়? মায়া কাটাতে পারছি না। স্পষ্ট শুনতে পাই না অভির বলা লাইনগুলো, তবে বুঝে যায় কিছু একটা হয়েছে অভির। কিন্তু কি? ভোট চলছে। বিশ্বস্ত কিছু মানুষ পাহারা দিচ্ছে ভোট কেন্দ্র। অভির শরীর আগের থেকে কিছুটা ভালো। আসন পেতে বসেছে খাবার খেতে। তার পাশে বসেছে জমিদার সাহেব। চোখে মুখে তার চিন্তার ছাপ। মমতা বেগম নিজ কক্ষে দরজা দিয়ে বসে আছে। তাকে মানাতে কেউ যায়নি। জমিদার সাহেবও না। আজকে খাবার বেড়ে দিচ্ছে পলি। পলির ব্যাপারে অভি কিছু জানে না। সাহেব আশা করেছিল কিছু জিজ্ঞেস করবে অভি। বলাই বাহুল্য অভিকে ভয় পায় জমিদার। ইফাতকে আজকে দেখা যাচ্ছে খাবার খেতে। পূর্ণতা সুদূরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার অভিতে নিবদ্ধ। গতকাল রাত থেকে অভির ব্যবহারের পরিবর্তন এসেছে বেশ। অভি এড়িয়ে চলছে পূর্ণতাকে। এটা নিয়ে চিন্তিত নয় পূর্ণতা। প্রাণপ্রিয় স্বামীকে বেশ চেনে সে। কোথাও একটা আটকে আছে তার স্বামী। দিন শেষে এই পূর্ণতার নিকটে ফিরবে বেশ জানে অভি। মনোয়ার মামুন এবং মনির তিন ভাই কোনো দিকে নজর দিচ্ছে না। তারা খাওয়াতে বড়ই ব্যস্ত। ইমন এবং ঈশান খেতে বসেনি। ঈশানের দৃষ্টি নিতুর পানে। মেয়েটা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে খাবার বেড়ে দিচ্ছে। আজকে ভোট গোনার পরেই মেয়েটাকে পাঠানো হবে অতিথিশালায়। সেখানে দরদাম চলবে। অতঃপর চলে যাবে মালিকের সাথে। আর কখনোই মিতুকে দেখা হবে না। তাচ্ছিল্য হাসি ঈশানের ঠোঁটের কোণে। ইফতিকে দুদিন দেখা যাচ্ছে না। সে কোথায় আছে কেউ জানে না। খেতে খেতে অভি বলে,
মিষ্টি এবং পূর্ণতাকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাকেই দিলাম, জমিদারের বড় পুত্র। আশা করি নিজের মেয়ে এবং পুত্রবধূকে সসম্মানে স্কুলে দিয়ে এবং নিয়ে আসতে পারবেন। মুখে সবেই ভাত পড়েছে মনোয়ারও। ছেলের কথা শুনে চিবোতে ভুলে গিয়েছে, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এমনিতেই আপনার কোনো কাজ নেই, সারাদিন ঘুরে ফিরে বেড়ান, তাই কাজটা আপনাকেই দিলাম। এর জন্য বেতন দেয়া হবে আপনাকে। অপমানিত হয় মনোয়ার, লজ্জায় মাথা নিচু করে ফেলে। সাহেব শক্ত গলায় বলে, অভি নিজের সীমার মধ্যে থাকো। দাদা ভাই, হালাল কোনো কাজই ছোট নয়, অসম্মানিত নয়। দুটো মেয়েকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা একটা সৎ কাজ, সৎ কাজ। সাহেব ফের কিছু বলার সাহস করে না। বলেন পলি বেগম, আমি শুনেছিলাম মিষ্টির বিয়ে ঠিক করা হয়েছে, তাহলে আবার স্কুল যাবে কেন? অভি ওই মহিলার দিকে তাকাই না। আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। তখন মমতা পেছন থেকে বলে ওঠে, বউকে স্কুলে দিলে আর একটা বেড়ার লগে ভাইকা যাইব। মিলিয়ে নিস আমার কথা। মমতাকে কেউ ডাকছে না বলে সে নিজেই বেরিয়ে এসেছে। তার বোঝা হয়ে গেছে কেউ এগোবে না তার দিকে। পূর্ণতা এতক্ষণ চুপচাপ থাকলেও এবার আর চুপ থাকতে পারে না। চঞ্চল পায়ে এগিয়ে আসে এবং বলে, ভাগতে তো পারি, এই জমিদার সাহেবের নাতি বউ বলে কথা, চরিত্র তো তার মতো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সাহেব পূর্ণতাকে দেখে, মেয়েটার তেজ এবং সাহস দেখে মাঝে মধ্যে তিনি রাগ করতে ভুলে যায়। বুকের পাটা আছে মেয়েটার। এই মেয়েটার মধ্যে তিনি অফির মা অনামিকার প্রতিচ্ছবি দেখতে পায় এবং মনে মনে আফসোস করে। এই সুন্দর ফুটফুটে মেয়েটিরও নির্মম মৃত্যু হবে। ফুলের মতন শরীরটা কাঁটায় পরিণত হবে, কেঁদে উঠবে গোটা শহর। মমতা বেগম আজকে আর তেড়ে এসে পূর্ণতাকে কিছু বলে না, বরং শান্ত হয়ে যায়। মাথার ঘোমটা টেনে স্বামীর পাশে বসে পড়ে। তরকারি দিতে যায় থালায়। পলি মমতার হাত থেকে তরকারির চামচ নিয়ে বলেন, আপনার বয়স হয়েছে, আরাম করুন, আমি দিচ্ছি। চোখ দুটো জ্বলে ওঠে মমতার। করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন স্বামীর মুখপানে। সাহেব কিছু বলে না, প্রতিবাদও করে না। ইফাদের ব্যাপারখানা ভালো লাগে না। সে স্পষ্ট গলায় বলে ওঠে, আপনি 2 দিনের অতিথি এই বাড়িতে, যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আপনাকে। তো আমার দাদিজানের কাজে বা হাত দিতে আসবেন না। পলি হাসে, তবে জবাব দেয় না, সরে যায়। মমতা স্বামীর খাবার বেড়ে দেয়। সবার আগে খাওয়া শেষ হয় অফির। সে হাত ধুয়ে উঠে পড়ে। মামুন বলে, ভোট কেন্দ্রে যাবি না? জয়ের ধ্বনি আমার বাড়ির দরজায় এসে দাঁড়ালো বলে আমি কেন এগিয়ে যাব? বলেই অভি চলে যায়। হতাশ হয় 3 চাচা এবং দাদা। ইফাত নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে, নিজেকে কি ভাবে ও? জয়ের ধ্বনি শুনবে? পরাজয় নিশ্চিত ওর। ইফতিয়ার চৌধুরী মোটা টাকা বিলিয়েছে গোটা এলাকায়। ইফাদের কথাখানা কারোরই ভালো লাগে না। অভির পরাজয় কেউ চায় না, তবে অভিকে এতটা আত্মবিশ্বাসীও কেউ দেখতে চায় না। পূর্ণতা চোয়াল শক্ত করে ফেলে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাই ইফাদের মুখপানে। ইমন বলে, মেজো ভাই, তুমি বাজে কথা বলিও না। ইফাত যেন তেতে উঠল। সে ভাতের থালা ঠেলে দাঁড়িয়ে পড়ে। গর্জিয়ে উঠে বলে, আমার মুখে মুখে কথা বলার সাহস একদম করবি না, বলে দিলাম। ইমন মাথা নিচু করে ফেলে। পূর্ণতা দুপা এগোই, চোখ রাখে ইফাদের চোখে এবং বলে, সেই মোটা টাকার মোটা একটা অংশ আপনার পকেটে ঢুকেছে, সেটা জেনে গিয়েছি আমি। হকচকিয়ে যায় ইফাত, সাথে চমকায় সকলেই। দৃষ্টি সবার পূর্ণতার দিকে। রেশমা বেগম হাই হাই করে এগিয়ে আসে পূর্ণতার দিকে। ছেলের দিকে আঙ্গুল সে উঠতে দিতে নারাজ। ঝাঝালো গলায় আঙ্গুল তুলে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের ছেলেকে নিয়ে এরকম বাজে কথা বলবে না, তোমার মুখ একদম ভেঙে দেব। পূর্ণতা রেশমার আঙ্গুল নামিয়ে দেয়। 50,000 টাকা নিয়েছে আপনার ছেলে, সেখান থেকে 5,000 আপনাকে দিয়েছে আর 5,000 মেজো চাচাকে। বাকি 40,000 তার আলমারির দ্বিতীয় তাকের ড্রয়ারে লাল রুমালের ভেতর আছে। ভয়ে সেটিয়ে যায় ইফাত। রেশমা শুকনো ঢোক গিলে মাথা লইয়ে ফেলে। মামুন আর ভাত মুখে দিতে পারে না। গলা দিয়ে ভাত নামা দায়ী হয়ে পড়েছে। সাহেব গম্ভীর গলায় বলে, কি বলছো তুমি? ঠিক বলছি একদম। এই লেনদেন হয়েছে 3 দিন আগে গোধূলি বিকেলে পদ্মা নদীর পারে। প্রতিটা ভোট কেন্দ্রে 2 জন করে মানুষ হায়ার করে রেখেছেন
আপনার মেজো নাতি। ভোট চুরি করার জন্য লোক রাখা হয়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইফাদের। সে পালানোর রাস্তা খুঁজছে। গলা শুকিয়ে পানির অভাব অনুভব করছে ইতিমধ্যেই। সাহেব ভাতের থালা ফেলে দেয়। মুহূর্তেই ঝনঝনিয়ে থালা ভেঙে যায়। ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। কেঁপে ওঠে সকলেই। পলি ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যায়। যার খাচ্ছ তাকেই দাওয়াতে চাচ্ছ? নিমক হারামি, তোমার পেটে পাড়া দিয়ে জিহ্বা বের করে দেবো আমি। হাঁটু কাঁপতে থাকে ইফাদের। পূর্ণতা বাঁকা হাসে। যাক, আপাতত কাজ শেষ। অভির কামরার দরজার সামনে পায়চারি করছে পূর্ণতা। ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছে না। মানুষটা এমনিতেই মুখখানা গম্ভীর করে আছে। পূর্ণতাকে ধমক বসিয়ে দিবে না তো? মুহূর্তেই পূর্ণতা ভাবে ধমক দিলে দিবে। দু একটা ধমক না খেলে যুদ্ধ জয় করা যায় না। দরজা হালকা ফাঁকা করে মাথা ঢুকিয়ে দেয় পূর্ণতা। জমিদার বাবুকে দেখা যাচ্ছে না কোথাও। অতঃপর হালকা ধাক্কা দিয়ে দরজা পুরোপুরি খুলে ফেলে এবং ঢুকে পড়ে কামরায়। বিছানায় নজর পড়তেই দেখতে পায় ডায়েরিখানা। বেশ কাজের ডায়েরি এটা। এই ডায়েরি পূর্ণতাকে জানিয়েছে সব, তাই তো গড়গড় করে বলতে পারে। ঠোঁটের হাসি চওড়া করে পূর্ণতা কালো ডায়েরিখানার পৃষ্ঠা উল্টাতে থাকে। চতুর্থ পৃষ্ঠায় লেখা, আমার ভয়ঙ্কর জীবনে কেন এলে তুমি? ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ভাগলে রাখতে পারবো না আমি। ক্ষমা করো না আমায়, দিও কঠোর মৃত্যু। আমি ভীষণ খারাপ মানুষ, এটাই চিরসত্য। এই ডায়েরি পড়তে গেলেও পূর্ণতার দুটো ভ্রু কুঁচকে যায়। মাথায় ঢুকে নতুন চিন্তা। বুঝতে পারে না ডায়েরির লেখাগুলো। কে লিখে এসব? কি উদ্দেশ্য তার? পূর্ণতা মুখোমুখি হতে চায় এই ডায়েরির মালিকের সাথে। দেখতে চায় তাকে। কিছু প্রশ্ন করতে চায়। দীর্ঘশ্বাস ফেলে পূর্ণতা বরাবরের মতো ডায়েরিখানা খাটের নিচে লুকিয়ে রাখে, যাতে অভির চোখে না পড়ে। বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করছিল অভি। দৃষ্টি তার আকাশের পানে। কালো গোলাপ বাগানের প্রতিটি গাছে ফুল ফুটেছে আজ। আকাশ পরিষ্কার। দুপুরের রোদের তেজ আজকে প্রখর। অভির চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে। পূর্ণতার অভির পাশে এসে দাঁড়ায়। নাক এবং ঠোঁটের ফাঁক দিয়ে ধোঁয়া বের হতে দেখে চোখ মুখ কুঁচকে ফেলে। রেগে কেন আছেন? আমি কি করেছি? অভি আসমান থেকে দৃষ্টি সরিয়ে পূর্ণতার মুখপানে তাকায়। সময় নিয়ে দেখতে থাকে গোলগাল মুখখানা। বাপাসের নাকে জলজল করছে অভির নামে পড়া নাক ফুলটি, যা পূর্ণতার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। পূর্ণতা মাথা নিচু করে ফেলে। লোকটা তার দিকে তাকালে কারণ ছাড়াই লজ্জা লাগে তার। তাকিয়ে থাকা দায় হয়ে পড়ে। কাচুমাচু হয়ে যায়। অভি ফোঁস করে শ্বাস টানে। নজর ফিরিয়ে নিয়ে বলে, মিষ্টির রুমে যাও। আজকে থেকে তুমি ওই রুমেই থাকবে, মিষ্টির সাথে ঘুমাবে। চমকায় পূর্ণতা আতঙ্কিত গলায় বলে, কেন? আমি কি করেছি? অভি নিজের ডান হাতখানা এগিয়ে পূর্ণতার গালে রাখে। আলতো হাতে কিছুক্ষণ গালে হাত বুলিয়ে অতঃপর শক্ত করে চেপে ধরে। বুড়ো আঙ্গুল ডান গালে এবং বাকি 4 আঙ্গুল বাম গালে। পূর্ণতা ব্যথা পায়। চোখে পানি চলে আসে। ভেজা চোখে তাকাই অভির দিকে। অভির দৃষ্টি কঠিন। সে দাঁতে দাঁত চেপে জবাব দেয়, মুখে মুখে একদম তর্ক করবে না। যা বলবো সেটাই করবে, কোনো প্রশ্ন করা চলবে না। পূর্ণতা মাথা নাড়ায়। অভি গাল ছেড়ে দেয়। মুহূর্তেই 2 গাল লালচে রং ধারণ করেছে, যেন রক্ত জমে গিয়েছে। টপ টপ করে 2 ফোঁটা পানি 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে। অভি বিরক্তির নিঃশ্বাস ফেলে। যাও। পূর্ণতা ফুপিয়ে ওঠে। মন কেন করছে মানুষটা? কিছু বলতে চাই পূর্ণতা। অভির কঠোর দৃষ্টি দেখে বলার সাহস হয়ে ওঠে না। মাথা নিচু করে চলে আসে। অভি তাকিয়ে থাকে পূর্ণতার যাওয়ার দিকে। পূর্ণতা দরজা অবধি এসে থেমে যায়। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে অভির দিকে ঘুরে দাঁড়ায়। অভি তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়ে যায়। পূর্ণতা গোমরা মুখে বলে ওঠে, আপনাকে আমি ভীষণ ভালোবাসি নেতা সাহেব। আমার সাথে জল্লাদের মতো ব্যবহার করবেন না। আমার ছোট বুকখানা জ্বলে পুড়ে যায়। বলেই দৌড়ে চলে যায়। অভি ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে বলে, আমি জল্লাদের মতো ব্যবহার করি? অভি রাজের জয়ধ্বনিতে চারিদিক মুখরিত।
অভি নামটা সমাজের সকলের কাছে অনুপ্রেরণার একটি নাম। 2-4-10 গ্রামে অভিকে সকলে চেনে এবং ভালোবাসে। অভি নিজের রুমের বারান্দা হতে দেখে সাধারণ জনগণদের। তারা ইফতিয়ার চৌধুরীর থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েও অভিকে ভোট দিয়েছে। অভি মুখ ফুটে তাদের কাছে ভোট চাইওনি কখনো। এই ভালোবাসার প্রতিদান কি দিতে পারবে অভি? এই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারবে? চিন্তিত অভি। জয়লাভ করেও সে খুশি হতে পারছে না। ঈশান, ইমন এবং ইফতি অভির পাশে এসে দাঁড়ায়। অভির কাঁধে হাত রাখে ঈশান। অভি অন্যমনস্ক ছিল বিধায় একটু চমকায়। ভাই তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে। গম্ভীর দৃষ্টিতে ঈশানের দিকে তাকাই অভি, তারপর তাকাই ইফতির দিকে। ইফতি মাথা নিচু করে, আমতা আমতা করে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি ভাই। অভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। 3 ভাইকে জড়িয়ে ধরে সে। জমিদার তার 3 ছেলের সাথে বাইরে বের হয়, মুখে তার তৃপ্তির হাসি। এত মানুষ কখনোই তার বাড়িতে ভিড় জমায়নি। জমিদার বাড়ির মানুষকে নিয়ে সাধারণ জনগণ কখনোই মাতামাতি করেনি। ঠিক এমনটাই চেয়ে এসেছিল জমিদার। তার এই চাওয়া পূরণ করছে তার নাতি। গেট খুলে দেয় দারোয়ান। হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সকলেই। অভি অভি বলে হুঙ্কার ছাড়তে থাকে। জমিদার হাত উঁচু করে সকলকে শান্ত হতে বলে, কিন্তু কেউ শান্ত হয় না। তারা জমিদারের কথা শোনেও না। অপমানিত হয় জমিদার, সে চুপ করে যায়। অভি বেরিয়ে আসে তখন। 3 ভাই পাশে, অভি মাঝখানে। দাদা, বাবা, চাচাদের সামনে এসে দাঁড়ায়। অভির দর্শনে জনগণের মুখে হাসি ফোটে। কয়েকজন ফুলের মালা বানিয়ে এনেছিল। তারা অভিকে মালা পরায়। অভি জড়িয়ে ধরে তাদের। অতঃপর অভি হাত উঁচু করে সকলকে শান্ত হতে বলে। সবাই শান্ত হতেই অভি বলে, এই জয় শুধু আমার না, আপনাদেরও। আপনারা ভোট না দিলে আমি কখনোই জয়ী হতাম না। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি, এবং কথা দিচ্ছি দায়িত্ব থেকে কখনোই সরে দাঁড়াবো না। এইটুকু বলতেই সকলেই হাততালি দেয়। অভি আবারও বলে, আজকে থেকে এই রাজপ্রাসাদের নাম জমিদার বাড়ি নয়, এমপি বাড়ি। এটা সকলের জন্য এই বাড়ির দরজা খোলা। যার যখন যে কোনো প্রয়োজন পড়বে চলে আসবেন এই বাড়িতে। আর এক দফা খুশির ঝড় ওঠে। স্বামীর কথা মন দিয়ে শুনছে পূর্ণতা। সে কালো গোলাপ বাগানের পাশে লুকিয়ে আছে। লুকিয়েছে অভির কথা শোনার জন্যে, সকলের খুশি দেখার জন্যে। এই সাধারণ মানুষের ভিড়ে মুখে রুমাল বেঁধে এসেছে ইফতিয়ার চৌধুরী। বন্দুক আছে তার সাথে। সে মূলত অভিকে মেরে ফেলতেই এসেছে, কিন্তু এখানে এসেই ইফতিয়ার পূর্ণতার উপস্থিতি বুঝতে পারে। না দেখেই অনুভব করতে পারে আশেপাশে পূর্ণতা আছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ইফতিয়ারের। খুব গোপনে বন্দুক রাখে পায়ের কাছে। অতঃপর সন্ধান করতে থাকে মায়াবতীর। পূর্ণতার দিকে যত এগোচ্ছে ইফতিয়ারের হৃদস্পন্দন তত বাড়তে থাকে। বুঝতে পারে খুব কাছে সে, হাতের নাগালে। অবশেষে দেখতে পাই টকটকে লাল কাপড়ের ঘোমটা টানা মায়াবতীকে, যে চুপটি করে বসে আছে কালো গোলাপ গাছের নিচে। গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে অভিকে দেখছে। গোলাপি মনোমুগ্ধকর অধর জুড়ে তৃপ্তিময় হাসি। হৃদয় চলে ওঠে ইফতিয়ারের। মুখখানা দেখে যেমন চলন্ত হৃদয় শীতল হয়েছিল, ঠিক তেমনি ভাবেই ফের চলে ওঠে। আঁখি পল্লব বন্ধ করে নেয় ইফতিয়ার। বিড়বিড় করে বলে, মায়াবতী, তুমি আমার হৃদয় হরণী। তোমাকে না পেলে যে আমি বাঁচব না। তোমারই কারণে আমি মরে গেলে তোমার এই কোমল হৃদয় কাঁদবে না আমার জন্য? আফসোস হবে না একটিবার? চোখের কোনো অশ্রুকণা জমবে না? এক মুঠো মাটি দিবে তো আমার কবরে? সারা বাড়ি জুড়ে পূর্ণতার বিচরণ। অভি বেরিয়েছে অনেকক্ষণ হলো। পূর্ণতা অভির কামরায় পা রাখতেই নজর পড়ে খাটের দিকে। সেখানে একটা চিরকুট এবং একজোড়া নূপুর পেয়েছে পূর্ণ। চিরকুটে লেখা ছিল, তোমার জন্য। পূর্ণতার আর বুঝতে বাকি নেই তার বর তার জন্য নূপুর এনেছে। একগাল হেসে নূপুর চোরা পায়ে পড়ে নেয় পূর্ণ। ঝুনঝুন শব্দ হতে থাকে, যাতে পূর্ণতার খুশি আরও বেড়ে যায়। সে গোটা বাড়ি চক্কর দিচ্ছে এবং সকলকে বলছে, আমার এমপি সাহেব উপহার দিয়েছে আমায়। বলতে বাদ রাখে না মমতা বেগমকেও। মমতা বেগম আফসোসের সুরে বলে, আহা, নাতি মানুষ করলাম আমি, আর আমার কপালে উপহার জোটে না। এই মাইয়া তাবিজ করছে আমার নাতি ডরে।
পূর্ণতা তর্ক করে না, বরং মমতাকে ভেঙচি কেটে চলে যায় মিষ্টির কামরায়। সেখানে গিয়ে দেখতে পায় মিষ্টি কারোর সাথে কোনো কথা বলছে। পূর্ণতাকে দেখেই ফোন লুকিয়ে ফেলে মিষ্টি। কেউ ওঠে। পূর্ণতার কপালে সরু ভাঁজ পড়ে, হাসি মুখটা চুপসে গিয়েছে। মোবাইল ফোন জমিদার বাড়িতে অভি ছাড়া আর কারোর কাছেই নেই। পূর্ণতা শুনেছে অনেক দাম মোবাইলের, তাহলে মিষ্টি কোথায় পেল? মিষ্টি আমতা আমতা করে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, ভাবি এসো এসো, পড়তে বসি। পূর্ণতা চুপচাপ এগিয়ে আসে, মিষ্টির পাশে বসে এবং সরাসরি প্রশ্ন করে, কোথায় পেলে ফোন? মিষ্টি কি জবাব দেবে বুঝতে পারছে না। মিথ্যে সে গুছিয়ে বলতে পারে না, পূর্ণতা সহজেই বুঝে ফেলবে, তাই সত্যি বলাই উচিত। আমি একজনকে ভালোবাসি ভাবি। কে সে? নাম কি? কোনো ঢোক গিলে মিষ্টি বলে, ইফতিয়ার চৌধুরী। পূর্ণতা চিন্তায় বিভোর। ইফতিয়ার চৌধুরীর সাথে মিষ্টির দেখা কবে হলো? কি করে হলো সব? ফোনই না দিল কি করে? মিষ্টি কাঁপছে ভয়ে। এখন তাকে প্রশ্ন করলে ঠিকঠাক জবাব পাওয়া যাবে না, এটা পূর্ণতা জানে। পূর্ণতা একটু হেসে মিষ্টিকে বলে, আচ্ছা ঠিক আছে, ভয় পেও না, আমি তোমার দাদা ভাইকে কিছু বলবো না। মিষ্টি যেন একটু আশ্বাস পেল। সে জাপটে জড়িয়ে ধরে পূর্ণতাকে। পূর্ণতাও দুই হাতে আগলে নেয় মিষ্টিকে। আমি ওনাকে ভীষণ ভালোবাসি ভাবি, উনিও আমাকে ভালোবাসে। খুব তাড়াতাড়ি বাসার প্রস্তাব পাঠাবে। পূর্ণতা মন দিয়ে শোনে মিষ্টির কথা, জবাব দেয় না। তবে মনে মনে ইচ্ছে হয় ইফতিয়ার চৌধুরীকে দেখার। পূর্ণতার বাবা মা মিষ্টি নিয়ে এসেছে, মেয়ের জামাই ভোটে জিতেছে, তাদের তো আসা উচিত, কিন্তু বেশ জড়তা কাজ করছিল। জমিদার বাড়িতে তাদের ঢুকতে দেওয়া হবে না এটা তারা জানে, তবুও এসেছে। দূর থেকেও যদি মেয়েটাকে এক পলক দেখতে পায়, মেয়ের সুখ দেখতে পায়। জমিদার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে। দারোয়ান ঘুমুচ্ছে চেয়ারে বসে। ডাকার সাহস হচ্ছে না দারোয়ানকে, ডাকলে বকাবকি করবে, ঢুকতে দিবে না। সেলিনা বেগম মাথার ঘোমটা টেনে বলে, ডুপ্পা দিব না আমগো, ল সইলা যাই। সেলিম উকি দিয়ে বলে, এক ফোঁটা খাড়াই, যদি পূর্ণ এদিকে আসে চোখের দেখা খান দেখতাম। দীর্ঘশ্বাস ফেলে সেলিম, মনে মনে দোয়া করে যাতে তাদের মেয়ে এই দিকে আসে। তখনই পেছন থেকে জিপ গাড়ির আওয়াজ ভেসে আসে। চমকে ওঠে দুজনেই, কাছুমাছু হয়ে দাঁড়ায়, মাথা নিচু করে ফেলে। জিপ গাড়িতে অভি ছিল। ওনাদের দেখে এসে গাড়ি থামিয়ে নামে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? সেলিম অবাক হয়ে সালাম ফেরায়, মাথা নিচু করে বলে, ভালো আছি আব্বা, তোমার করে দেখ বাড়াইছিলাম। ভালো করেছেন, ভেতরে আসুন। না না আব্বা, ভেতরে যাবো না, পূর্ণ রে একটু ডাইকে দিবা, এক নজর দেখবার মন চাইছে। অফিস সেলিমের হাত ধরে, আব্বা এটা আপনার মেয়েরও বাড়ি, আপনার যখন মন চাইবে আসবেন, পূর্ণতাকে দেখবেন। চলুন তো আম্মা, আসুন। অফিস সেলিমের হাত থেকে মিষ্টির প্যাকেট নেয়, দারোয়ানকে ডেকে গেট খুলতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই ওনাদের নিয়ে ভেতরে যায়। লজ্জা করছে সেলিনার, ছেঁড়া রংচটা শাড়ি তার, কত বড় বাড়ির বউ তার মেয়ে। বাবা মাকে দেখে নিশ্চয়ই লজ্জায় পড়বে। অফিস সোফায় বসায় সেলিম ও সেলিনাকে, তারপর ডাকে পূর্ণতাকে। পূর্ণতা, কোথায় তুমি? দেখে যাও কারা এসেছে। পূর্ণতা নিজের রুমেই ছিল। অভির ডাকে দৌড়ে বেরিয়ে আসে। বাবা মাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কতদিন পরে দেখলো বাবা মাকে। অভি নতুন কাজের মেয়ে জবাকে ডেকে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে খাবারের ব্যবস্থা করতে বলে এবং নিজে চলে যায় রুমে। মমতা বেগম দূরে দাঁড়িয়ে দেখছে সব, কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। ছোট লোক যাদের সামর্থ্য নেই চোখ তুলে তাকিয়ে কথা বলার, তারা এসে জমিদার বাড়ির আসনে বসে। এসব চোখে দেখা যায়? পলি মমতার দৃষ্টি খেয়াল করে তাকায় পূর্ণতার বাবা মায়ের দিকে, আলতো হেসে বলে, এত অহংকার করতে নেই, আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে। মমতা চোখ পাকিয়ে তাকায় পলির দিকে। আপনাকে একটু ভয় পাই না আমি, আমরা দুজনে কিন্তু ওই জমিদারের বউ, অধিকার সমান সমান, তো চোখ রাঙিয়ে লাভ নেই। মমতা জবাব না দিয়ে চলে যায়। পলি এগিয়ে যায় পূর্ণতার বাবা মায়ের দিকে, ওনাদের সালাম দিয়ে গল্প করতে থাকে।
শিউলি এবং জবা মিলে খাবার দেয় ওনাদের। খেতে চায় না ওনারা, পূর্ণতা এবং পলি জোর করে খাওয়ায়। বাবা মায়ের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটে পূর্ণতার। তারা চলে যেতে খুশি মনে অভির রুমের দিকে ছোটে। অভির রুমের দরজা বন্ধ। পূর্ণতার হাসি মুখটা চুপসে যায়। দরজা কেন বন্ধ করেছে লোকটা? হাতের সাহায্য দুবার টোকা মারে দরজায়, কিন্তু কোনো সাড়া নেই। এবার পূর্ণতা ডাকতে শুরু করে অভিকে। এই যে শুনছেন, দরজাটা খুলুন না একটু, শুধু আপনাকে একটু জড়িয়ে ধরবো, তারপর চলে যাব, পাক্কা একটুও জ্বালাবো না।